দেখেন গত ক্লাসে আমরা আলোচনা করলাম ক্লাস 3-তে, তাই না? আর আজকে ক্লাস 4-এ আমরা ডোমেন অথরিটি সম্পর্কে জানলাম, আমরা পেজ অথরিটি সম্পর্কে জানলাম। এখন আমাদের আরো কিছু ম্যাট্রিক্স সম্পর্কে জানতে হবে এবং শিখতে হবে। আজকে আমরা ব্যাকলিংক সম্পর্কে জানবো। হোয়াট ইজ ব্যাকলিংকস? ব্যাকলিংকস কি? যারা জানেন তারা ইয়েস লিখবেন, যারা জানেন না তারা আমাকে নো লিখবেন। ব্যাকলিংকস, ওকে, আমরা ম্যাক্সিমামই ব্যাকলিংক সম্পর্কে জানি না, আর না জানাটাই স্বাভাবিক, প্রবলেম নেই। আমি ব্যাকলিংকস নিয়ে কথা বলবো। ওকে, তো চলেন আমরা ব্যাকলিংকস এর সংজ্ঞাটা একটু গুগল সার্চ করে আগে জানি। গুগল সার্চ করার পরে না বুঝলে আমি আছি বুঝাই দেওয়ার জন্য। হোয়াট ইজ ব্যাকলিংক? আমরা এখনই ব্যাকলিংক সম্পর্কে সবাই জানবো। হোয়াট ইজ ব্যাকলিংক? ওকে, এখানে কি লিখছে দেখেন। A backlink for a given web resource is a link from some other website to that web resource. এটা পড়ার পর আমি জানি অনেকেই বুঝবেন না, আমি বুঝাই দিচ্ছি। মোজ এটার সংখ্যাটা খুব ভালো করে দিছে, তো চলেন আমরা মোজ থেকে এটার সংখ্যাটা জানি। Okay, so a backlink is a created when one website linked to another. Backlinks are also called inbound links or incoming links. Backlinks are important to SEO. এতটুকু বলার পর যারা বুঝতে পেরেছি তারা ইয়েস, যারা বুঝতে পারি নাই তারা হচ্ছে নো লিখবো। ওকে, a backlinks is a link created when one website links another. Backlinks are also called inbound links or incoming links. Backlinks are important to SEO. Okay, যারা বুঝেন নাই তাদেরকে আমি বুঝাবো কি করে, একটু বুঝাই। একটা ওয়েবসাইটে যাই, একটা ওয়েবসাইটে আসলাম, প্র্যাকটিক্যালি বুঝাই, এটাই সব থেকে ভালো হবে। ওয়েবসাইটে আসলাম, পড়লাম পড়লাম পড়লাম, কোন একটা কিছু পড়ছি, পড়ার পরে আমরা এটা পড়লাম পড়লাম পড়লাম। ওকে, এটা না আমরা অন্য আরেকটা পোস্টে যাই, প্র্যাকটিক্যালি বুঝান, যারা বুঝান নাই সমস্যা নেই। ওকে, এই যে দেখেন একটা পোস্ট, আমি পোস্ট পড়ছি পড়ছি পড়ছি। ওকে, এটা তো পুরোটাই ব্যাকলিংক। ওকে, একটু ওয়েট করি, ব্যাকলিংকটা আমি বুঝাই দিচ্ছি। এই যে দেখেন আমি একটা ওয়েবসাইটে আছি এবং একটা পোস্ট পড়ছি, তাই না? তো এখানে কি লিখছে, কিছু লিখে রেখেছে, লিখে রেখার পর এই যে এখানে ক্লিক করুন, এখানে ক্লিক করলে আমি আরেকটি ওয়েবসাইটে চলে যাচ্ছি। দেখেন অন্য আরেকটি ওয়েবসাইটে চলে গেলাম না? গেলাম, বলেন। আমি ছিলাম টেক টিউনসে, ক্লিক করার পর চলে গেলাম dropbox.com এ। অনেক সময় অনেক ওয়েবসাইটে এটা হয় না, হয় কিনা বলেন? তার মানে কি, আমি সে ফর এক্সাম্পল আছি হচ্ছে একটি ওয়েবসাইটে, একটি ওয়েবসাইট, আর এখানে একটি ওয়েবসাইট। তো এই ওয়েবসাইটে আমি একটা পোস্ট অথবা যা কিছুই পড়ি না কেন, পড়তে 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 আমাকে বললো যে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন, বা বাংলা ভাষার ইতিহাস সম্পর্কে জানতে এখানে ক্লিক করুন। ক্লিক করলাম, আমি আরো অন্য একটি ডোমেনে বা অন্য একটি ওয়েবসাইটে চলে গেলাম।
তার মানে কি এই ওয়েবসাইট থেকে এই ওয়েবসাইট একটি ব্যাকলিংক পেল। ব্যাকলিংক, এটাকে ব্যাকলিংক বলা হয়। একটি ওয়েবসাইট থেকে আরেকটি ওয়েবসাইটে যদি ডাইভার্ট করে দেওয়া হয় সেটা হচ্ছে ব্যাকলিংক। সবাই কি ব্যাকলিংক সম্পর্কে ক্লিয়ার? ইয়েস অর নো বলেন। সে ফর এক্সাম্পল, যে মনে করেন যে আপনারা ক্লাসে দুইজন আছেন, একজন হচ্ছে কমল রাজ আর একজন হচ্ছে বিবেক মজুমদার। সো কমল রাজের একটা ওয়েবসাইট আছে, সে কি করে, সে খেলাধুলা নিয়ে লেখে, ক্রিকেট নিয়ে বা খেলাধুলা নিয়েই লেখে। তো কমল রাজ একটা প্যারাগ্রাফ লিখলো যে ক্রিকেটের এবিসিডি যা কিছু আছে লিখতেছে লিখতেছে, তার মধ্যে লিখলো যে আপনারা যদি ক্রিকেট সম্পর্কে আরো জানতে চান আপনারা এখানে ক্লিক করুন, অথবা বিবেক মজুমদারের এই পোস্টটি দেখতে পারেন। সো ওইখানে ক্লিক করার পর সাথে সাথে একজন ভিজিটর বা একজন পাবলিক বিবেক মজুমদারের ওয়েবসাইটে চলে আসলো এবং বিবেক মজুমদারের ওয়েবসাইট থেকে পোস্ট পড়া শুরু করলো। আমি কি বুঝাইতে পারলাম ব্যাকলিংক কি? তার মানে কি বিবেক মজুমদারের ওয়েবসাইট একটি ব্যাকলিংকস পেল। বিবেক মজুমদারের ওয়েবসাইট একটি ব্যাকলিংকস পেল। ওকে, এখন একটা বিষয় দেখেন, আমরা যদি বলি যে একজন মানুষের কাছে গেলাম, যাওয়ার পরে যে ভালো ইংলিশ টিচার কে, ভালো শিখায় কে, সো আপনি মনে করেন প্রাথমিক পর্যায়ে একজন ভিজিটর কমলরাজের ওয়েবসাইটে আসলো, সে কি করলো, সে আবার বিবেক মজুমদারকে রেফার করলো। সে কি করলো, বিবেক মজুমদারকে রেফার করলো। তার মানে কি বিবেক মজুমদার সে খুব ভালো লেখে বা সে খুব ইনফরমেশন দেয় বা সে ভালো, মানে এইটা ধারা তো এটাই বোঝায়। এম আই রাইট? বলেন ইয়েস অর নো। এটাই তো বোঝায় যে না, সেও ভালো লেখে, আপনারা তার ওয়েবসাইটে ক্লিক। এখন বলতে পারেন যে এখানে কমল রাজ যিনি আছে, কমল রাজের লাভটা কি? সে যে বিবেক মজুমদারের ওয়েবসাইটে পাঠাই দিচ্ছে, কমল রাজের লাভ কি? এখানে কমল রাজ যিনি আছে তারও লাভ আছে, বিবেক মজুমদার তারও লাভ আছে। এটা বুঝতে হলে ওয়েট করতে হবে। বুঝাতে পারলাম বিষয়টা? বলেন আমাকে। এখানে সুন্দরভাবে লিখে দিয়েছে ওয়েবসাইট এ, ওয়েবসাইট এর অনেকগুলা পেজ আছে এবং এই পাশে আছে ওয়েবসাইট বি, ওয়েবসাইট বি এর অনেকগুলা পেজ আছে। এখন নেট ক্লিয়ার? দেখেন এখন নেট ক্লিয়ার আছে? এখন ক্লিয়ার আছে নেট? এখন ক্লিয়ার আছে। ওকে, সো পাশাপাশি দুইটি ওয়েবসাইট। সো ওয়েবসাইট এর ওনার হচ্ছে কমল রাজ, আমি কে আর লিখে রাখলাম, কেতে কমল আর রাজ। আর ওয়েবসাইট বি হচ্ছে বিবেক মজুমদারের, বিজে লিখে বোঝালাম। তো কমল রাজ একটি পোস্ট করলো, এই পোস্টে বিবেক মজুমদারের একটি ওয়েবসাইটের পেজ লিংক করাই দিল বা বললো এখানে ক্লিক করে এখানে যাও, ভালো কিছু পাবে বা মোর ইনফরমেশন পাবে। তার মানে এই ওয়েবসাইট থেকে এই ওয়েবসাইটে একটি ব্যাকলিংক জেনারেট হয়েছে বা একটি ব্যাকলিংক তৈরি হয়েছে। সবাইকে কি বুঝাইতে পারলাম ব্যাকলিংকস কি? ইয়েস অর নো? ডেফিনেটলি ব্যাকলিংক সম্পর্কে আমরা সবাই বুঝতে পারলাম। ওকে, ওকে। এখন একটা বিষয় দেখেন, আবার আটকে আসার কারণ আছে। আমাকে কেউ একজন কল দিয়েছিল, অ্যাকচুয়ালি হচ্ছে মোবাইলের নেট দিয়ে ক্লাসটা করাচ্ছি, কেউ কল দিলে হচ্ছে এটা প্রবলেম দেখায়, কিছু করার নাই এটা।
ওকে, এখন এই যে বিবেক মজুমদারের যে ওয়েবসাইট একটি ব্যাকলিংক পেল, এটা গুগলের চোখে অনেক ভালো। গুগল এটা ভালো দৃষ্টিতে দেখে, সার্চ ইঞ্জিন এটা ভালো দৃষ্টিতে দেখে। আমি কি বোঝাতে পারলাম সবাইকে? ইয়েস অর নো? গুগল এটা ভালো চোখে দেখে, গুগল এটা সেই ওয়েবসাইটকে প্রায়োরিটি দেয়। জাস্ট এতটুকু মনে রাখেন, ঠিক আছে? তাহলে ব্যাকলিংকসটা আমরা বুঝলাম যে অ্যাকচুয়ালি ব্যাকলিংকস কি। ওকে, আই হোপফুলি ব্যাকলিংক নিয়ে আপনাদের কোনো প্রশ্ন থাকার কথা না। তবে একটা বিষয় আমাদের বুঝতে হবে, লো কম্পিটিশন সাইট, আমরা যদি কোনো কিওয়ার্ড লিখে সার্চ করি তাহলে আপনি কিছু লো কম্পিটিশন সাইট পাবেন। আমাদের জন্য লো কম্পিটিশন সাইট কোনগুলো? অনেকের একটা প্রশ্ন থাকতে পারে যে কোনো একটা কিওয়ার্ড লিখে সার্চ করার পরে যদি কোনো সাবডোমেন আসে, সেটা আমাদের জন্য লো কম্পিটিটিভ সাইট। কোনো একটি কিওয়ার্ড লিখে সার্চ করার পর যদি নিউজ সাইট আসে, সেটা আমাদের জন্য লো কম্পিটিটিভ সাইট। আমি একটু এক্সাম্পল দেখাই। বেস্ট এই কিওয়ার্ড নিয়ে আমি সার্চ করলাম। ওকে, এই কিওয়ার্ড লিখে সার্চ করার পর মনে করেন আমরা এই কিওয়ার্ডের উপরেই র্যাঙ্ক পেতে চাচ্ছি। এক্সাম্পল, জাস্ট এক্সাম্পল, আপনারা জানেন। তো এখন এই কিওয়ার্ড সার্চ করার পর দেখেন, আমরা যদি খেয়াল করি এইখানে ফেসবুক বা সোশ্যাল সাইট আছে। অনেক সময় ফেসবুক চলে আসে, ইউটিউব চলে আসে, পিন্টারেস্ট চলে আসে, বা সাবডোমেন আমরা দেখতে পাই না? দেখা যায় কিনা আমাকে বলেন। দেখা যায়, দেখা যায়। অ্যাকচুয়ালি এখন দেখেন, এই যে দেখেন একটা ইউটিউবের চ্যানেলও আসছে। এখন আপনার একটা রেস্টুরেন্টের ওয়েবসাইট ফেসবুকে কি এসইও করা যায়? বলেন আমাকে। এগুলো হচ্ছে কোনো সোশ্যাল সাইট যদি র্যাঙ্কে আসে, সেক্ষেত্রে আমাদের জন্য ভালো, ঠিক আছে? এই যে কোনো সোশ্যাল সাইট, তারপর হচ্ছে কোনো সাবডোমেন, নিউজ সাইট। সোশ্যাল সাইট বলতে আমরা যদি বলি, সোশ্যাল সাইটের মধ্যে আপনার ফেসবুক, টুইটার, লিঙ্কডইন, পিন্টারেস্ট, ইউটিউব, এই ধরনের সাইটগুলো যদি আসে, সেগুলো আমাদের কাছে লো কম্পিটিটিভ সাইট। সবাই ক্লিয়ার? বলেন আমাকে। সো সাবডোমেনও কিন্তু লো কম্পিটিটিভ সাইট। আপনারা যদি কখনো সার্চ করেন দেখবেন অনেক সময় সাবডোমেন আসে। সে ফর এক্সাম্পল, যে বাংলা কবিতা যদি আমি লিখি বা বাংলা মেসেজ যাই কিছু লিখি, এখানে কবিতা ডট বাংলা কি লিখছে কস.কম, এটা কি একটা সাবডোমেন না? এটা কি একটা সাবডোমেন না? এর ডট আছে, বলেন আমাকে। তো সাবডোমেন গুলো আমাদের কাছে হচ্ছে লো কম্পিটিটিভ, বা এগুলা তুলনামূলক দুর্বল সাইট বা লো কম্পিটিটর হিসেবে তাদের আমরা কাউন্ট করব। ক্লিয়ার? এই যে দেখেন সোশ্যাল সাইট আসছে না? আসছে, আসছে কিনা আমাকে বলবেন। এগুলো হচ্ছে আমাদের কাছে লো কম্পিটিটর সাইট, মনে থাকবে। তো অনেক সময় গুগলে সার্চ করার, একজন বলছে সাবডোমেন কিভাবে চিনবো। সাবডোমেনের আগে ডট থাকে, দুইটা ডট পাবেন, ঠিক আছে? দুইটা ডট, ডট নেট থাকে না, তার আগে আরো একটা ডট থাকবে। তো সাবডোমেন আমাদের জন্য লো কম্পিটিটিভ সাইট। কোনো নিউজ সাইট যদি চলে আসে, যেমন মনে করেন আমি এয়ার কন্ডিশন নিয়ে কাজ করতে চাচ্ছি, 1 টন এয়ার কন্ডিশন প্রাইস ইন বাংলাদেশ লিখে সার্চ করলাম। সার্চ করার পর ঠিক আছে, অনেক প্রতিষ্ঠানের ওয়েবসাইট আসলো, দ্যাটস গুড, ওয়েবসাইট আসলো, খুব ভালো কথা। বাট আপনি দেখবেন যে নিউজ সাইট চলে আসছে না? আসছে। এখন নিউজ সাইট, ওরা কি এয়ার কন্ডিশন বিক্রি করে বলেন তো? তো এই ধরনের সাইটগুলো কিন্তু আমাদের জন্য লো কম্পিটিটিভ সাইট হিসাবে কাউন্ট করব আমরা। ভিডি নিউজ 24.com হচ্ছে একটা নিউজ সাইট,
তাই না? তো এখন এই বিষয়গুলো মনে রাখবেন যে সাবডোমেন, তারপর হচ্ছে নিউজ সাইট, সোশ্যাল সাইট, তারপর হচ্ছে আপনার এরপরে কোয়েশ্চেন অ্যান্সার সাইট, কোরা। কোরার নাম শুনছেন কেউ কখনো? একজন বলছে যে নিউজ সাইট কিভাবে চিনবো? নিউজ সাইট কি আপনারা চিনতে পারবেন না? এই যে এখানে যে আসলো, এই সাইডের ভিতরে ক্লিক করলে যে এখানে নিউজ আছে বোঝা যাবে না? বলেন আমাকে, নিউজ সাইট চেনাটা কি খুব বেশি টাফ হয়ে যাবে বলেন? চেনা যাবে, নিউজ সাইট চেনা যাবে। তো সাবডোমেন, নিউজ সাইট, সোশ্যাল সাইট, কোশ্চেন এন্ড অ্যান্সার সাইট, এগুলো সব হচ্ছে আমাদের জন্য লো কম্পিটিটিভ সাইট। এখন অনেকে বলতে পারেন ভাই কোশ্চেন অ্যান্সার সাইটটা কি, এটা তো বুঝি নাই। অনেকের এই প্রশ্নটা আছে না? কখনো কোনো কিওয়ার্ড দিয়ে সার্চ করলে আপনি দেখবেন প্রশ্ন উত্তর সাইট চলে আসে, যেমন হচ্ছে কোরা, উইকিহাউ, ইয়াহু। আমরা দেখি না যে আপনি যদি লেখেন যে হাউ মেনি ডেজ টু লার্ন পিএসপি, মানে পিএসপি এই ল্যাঙ্গুয়েজটা শিখতে কতদিন লাগবে, একজন মানুষ গুগলে সার্চ করলো। সার্চ করার পর আপনারা দেখবেন এখানে যে কোরা চলে আসছে না, কোরা.com। কোরা.com-এ কে একজন পোস্ট করছে এইভাবে যে হাউ লং ডাজ ইট টেক টু লার্ন পিএইচপি, সেই পোস্ট এখানে র্যাঙ্ক করছে। এবং এই ধরনের সাইটগুলোতে একজন প্রশ্ন করে এবং এই প্রশ্নের নিচে অনেকে অ্যানসার করে, এগুলাকে বলা হয় কোয়েশ্চেন অ্যানসার সাইট। মনে থাকবে কোয়েশ্চেন অ্যানসার সাইট কি? এখানে একজন কোয়েশ্চেন করছে, মানুষ এখানে অ্যানসার করছে। সো যে কোনো ধরনের প্রশ্ন উত্তর সাইট আমাদের জন্য লো কম্পিটিটর হিসাবে আমরা কাউন্ট করব। অনেক সাইট আছে, উইকিহাউ আছে, তারপর হচ্ছে আপনার এমন অনেক প্রশ্ন উত্তর সাইট আপনারা পাবেন। বোঝাতে পারলাম প্রশ্ন উত্তর সাইট কি? বলেন। লিখলাম, লিখে সার্চ করলাম, দেখেন এখানে কি উইকিহাউ বা কোরা বা এই ধরনের সাইট আসছে? আসে নাই, বাট আসতে পারে। ওভারঅল এই প্যারামিটার গুলো বা এগুলা যদি আপনারা জানেন, মোটামুটি আপনারা ডিসাইড করতে পারবেন যে আসলে কোন কিওয়ার্ড আমাদের ওয়েবসাইটের জন্য আমরা পিক করব। আমি কি বিষয়টা আপনাদের বোঝাতে পারলাম? বলেন। এখন এগুলা ব্যবহার করতে হবে, এগুলা প্রত্যেকটা কিওয়ার্ডের উপরে অ্যাপ্লাই করতে হবে, ঠিক আছে? এখন দেখেন একটি ওয়েবসাইটের কথা যদি আমি বলি, একটি ওয়েবসাইটে প্রত্যেকটা পেজের জন্য কিন্তু কিওয়ার্ড ফোকাস করতে হয়। বুঝাইতে পারলাম সবাইকে? একটি ওয়েবসাইটের প্রত্যেকটি পেজ, প্রত্যেকটি পোস্টের জন্য কিওয়ার্ড ফোকাস করতে হয়। এই যেখানে পেজ আছে, এখানে পোস্ট আছে, ঠিক আছে? প্রতিটা পেজ অথবা পোস্টের উপরে কি করতে হয়? কিওয়ার্ড ফোকাস করতে হয়। বুঝাতে পারলাম সবাইকে? এই যে পেজ বা পোস্ট, এগুলোর মধ্যে কিওয়ার্ড ফোকাস করতে হয়। তার মানে একটা ওয়েবসাইটে মানে কিওয়ার্ড নিয়ে কি শেষ করা যাবে আমাকে বলেন? বলেন। তার মানে একটি ওয়েবসাইটে অনেক কিওয়ার্ড ব্যবহার করা যাবে। এখন কিওয়ার্ড কি, তার মানে কি আমরা গড়পড়তা যেই কিওয়ার্ড মনে হচ্ছে সেগুলাই দিব? সেগুলাই দিব? আমাদের কি করতে হবে? আমাদের এই বিষয়গুলো খেয়াল করতে হবে। সব কিওয়ার্ড নিলেই হবে না, আমরা জেনারেলি চেষ্টা করব হাই ডিমান্ড,
লো কম্পিটিশন কিওয়ার্ড গুলো খুঁজে বের করতে, এবং আমরা সেগুলোকে প্রায়োরিটি দিব আমাদের ওয়েবসাইটের জন্য। এখন হাই ডিমান্ড লো কম্পিটিশন বোঝার জন্য আমাদের কম্পিটিটর অ্যানালাইসিস করতে হবে এই প্যারামিটার গুলার মাধ্যমে। আমি কি আপনাদেরকে বোঝাইতে পারলাম? এখন আমরা এক কাজ করতে পারি, একটা নিশ পছন্দ করতে পারি, একটা নিশ আমরা চয়েস করতে পারি এবং সেটার উপরে আমরা কিওয়ার্ড রিসার্চ করতে পারি। বলেন কি করা যায়? এখন আমি টোটাল বিষয়গুলো এখানে লিখে নিই। হ্যাঁ, অল ইন টাইটেল, অল ইন ইউআরএল, এখানে আমরা লিখবো হচ্ছে ডিএ, ডিএ আন্ডার 30, এখানে আমরা লিখবো পিএ, ঠিক আছে, পিএ পেজ অথরিটি আন্ডার 30। আমরা তো জানি না যে 30-এর নিচে ডোমেন অথরিটি বা পেজ অথরিটি হলে সেগুলো লো কম্পিটিটিভ সাইট। এটা কি আপনাদের মনে আছে? বলেন আমাকে। তারপর ব্যাকলিংসটা আমরা কাউন্ট করব, এবং এর পাশাপাশি আমরা চেষ্টা করব হচ্ছে জানার জন্য যে লো কম্পিটিটিভ সাইট, লো কম্পিটিটিভ সাইট, কম ডট দিলাম, এটা নিয়ে বুঝে নেবেন, এটা কম্পিটিটিভ লিখেছি, সো লো কম্পিটিটিভ সাইট। ওকে, এখন আমরা এর আগে যেটা নিয়ে কাজ করছি এটা দরকার নাই, সমস্যা নাই। এখন ভাই আমরা তো কিওয়ার্ড বহু জায়গা থেকে নিতে পারবো, বাট আমি জানি আপনাদের কোথা থেকে নিতে বলছিলাম, মনে আছে? যে কিওয়ার্ড নেওয়ার জন্য তো হাজার হাজার শত শত টুলস দেখাইছি। এখন এত জায়গা থেকে কিওয়ার্ড নিয়ে আপনি কাজ করতে পারবেন না যদি নিজের সাইট হয়। সেই ক্ষেত্রে সব সময় প্রায়োরিটি দিবেন গুগল অ্যাডওয়ার্ড, গুগল ইনস্ট্যান্ট সার্চ, কিওয়ার্ড রিভেলার। আমি কতগুলো সাজেশনে দিয়েছিলাম না আপনাদের? বলেন। ওকে, সো মাথা যারা আছে ঠান্ডা করেন, আমি ক্লাসে আসছি। ওকে, এগুলোর ফন্ট সাইজ গুলো একটু বড় করে দিই। আমরা আজকে কিওয়ার্ড রিসার্চের একটা প্রজেক্ট করি, কি বলেন? কিওয়ার্ড রিসার্চের একটা, দুইটা, তিনটা প্রজেক্ট করব, তারপরে আমাদের ওয়েবসাইটের জন্য কোন কিওয়ার্ডটা বেস্ট এটা আমরা একটা, দুইটা বা তিনটা প্রজেক্টের মাধ্যমে বুঝতে পারবো। সবাই কি বিষয়টা ক্লিয়ার? বলেন আমাকে। আমি তো জাস্ট আপনাদের প্যারামিটার গুলো সম্পর্কে আইডিয়া দিলাম। রাইট নাও আমি আপনাদের আজকে একটি, শুক্রবার একটি এবং আগামী সোমবার একটি, টোটাল 3টি প্রজেক্ট করাবো কিওয়ার্ড রিসার্চের উপরে, এবং 3টি প্রজেক্ট করার পরে আমরা কিছু কিওয়ার্ড পছন্দ করব আমাদের ওয়েবসাইটের জন্য, এবং সেই কিওয়ার্ড গুলোই আমাদের ওয়েবসাইটে ফোকাস করব। সবাইকে বুঝাইতে পারলাম? সবাই একটু বলবেন। সেই ওয়েবসাইট দিয়ে আমাদের সাইটগুলো অপটিমাইজ করবো। রাইট নাও একটা নিশ কি নেওয়া যায় সেটা হচ্ছে এখন মেইন বিষয়, যে আমার একটা ওয়েবসাইট আছে বা আমার একটা ক্লায়েন্টের ওয়েবসাইট আছে, একটা নির্দিষ্ট নিশ, সেই নিশের উপরে আমরা কিওয়ার্ড রিসার্চ করব। বলেন কি নিশ নেওয়া যায়? কি নিশ নেওয়া যায়? আমি একটু চিন্তা করি। হাউ টু ইনক্রিজ হাইট, ওকে। টেকনোলজি, টেকনোলজি অনেক বেশি বড় নিশ হয়ে গেল। বেবি অর্গানিক ফুড, ওকে, বেবি অর্গানিক ফুড। দেখি তো এটার ট্রেন্ড আছে কিনা, এটা থাকে দেখতে হবে, তাই না? ট্রেন্ড আছে কিনা, এটা অনেক কম্পিটিশন একটা নিশ হবে। আমরা একটু গুগল ট্রেন্ড দিয়ে দেখে আসি। গুগল ট্রেন্ড আমরা ব্যবহার করেছিলাম, বলেন। গুগল ট্রেন্ড সম্পর্কে আমরা জানি যে এটার মাধ্যমে বোঝা যায় যে একটি কিওয়ার্ডের সারা বছর বা একটি নিশের সারা বছর কেমন ট্রেন্ড থাকে। ওকে, বাংলাদেশে এটার খুব একটা ট্রেন্ড নাই। আমাদের ওয়ার্ল্ড ওয়াইড চিন্তা ভাবনা করি, অনেকে ইউটিউব মার্কেটিং করেন না? ইউটিউব মার্কেটিং এ আপনার ওই যে কি যেন বলে, ওই কিওয়ার্ড ফোকাস করেন না?
সো ইউটিউব মার্কেটিং এগুলো কাজ দেয়। বেবি অর্গানিক ফুড, সো ওয়ার্ল্ড ওয়াইড দেখা যায় যে না মোটামুটি আপস এন্ড ডাউনস মোটামুটি সারা বছরই একটা ইয়ে আছে আর কি। একটু অল ইন টাইটেল দিয়ে দেখি তো, একটু ওয়েট। ওকে, সো দেখি এটা নিয়ে কাজ করা যায় মনে হয়, মোটামুটি লো কম্পিটিশনই হবে আমার কাছে যতটুকু মনে হচ্ছে। তো বেবি অর্গানিক ফুড, ঠিক আছে, আমি কিওয়ার্ডটাকে নিলাম। একটা কিওয়ার্ড না হয়ে নিলাম, বাকি কিওয়ার্ড গুলো কিভাবে নিতে হবে, যে আমার ওয়েবসাইটে তো আরো কিওয়ার্ড দরকার, বা আমি আরো কয়েকটা পেজ করবো, আরো কয়েকটা পোস্ট করব, আমার ওয়েবসাইটে ট্রাফিক আসুক, কাস্টমার আসুক, বা মানুষ কিভাবে সার্চ করে এটা জানতে পারি। আমরা এই ইনস্ট্যান্ট সার্চ রেজাল্ট থেকে আমরা কিওয়ার্ড নিতে পারি রিলেটেড সার্চ রেজাল্ট থেকে। আমরা রাইট অর্গানিক ফুড বেবি রেসিপিস, সুন্দর একটি কিওয়ার্ড। ওকে, এটা নিয়ে লিখতে পারেন। আমরা কি বিষয়গুলো বুঝতেছি বলেন তো আমাকে, বিষয়গুলো কি বোঝা যাচ্ছে? বেবি পিওর কম্বিনেশন কিওয়ার্ড নেন। বা আমরা বেবি অর্গানিক ফুড লিখে কন্ট্রোল-C দিয়ে সার্চ করে আমরা কিন্তু কিওয়ার্ড গুগল কিওয়ার্ড প্ল্যানার থেকে আমরা কিওয়ার্ড নেওয়া শিখেছিলাম না? কেউ প্র্যাকটিস করছিলেন এই কাজগুলো বলেন তো আমাকে, এই কাজগুলো প্র্যাকটিস করেছিলেন গুগল কিওয়ার্ড প্ল্যানার দিয়ে? ওকে, আজকের পরে মোটামুটি আমি হোমওয়ার্ক দিব, এটা সবাই শিওর হয়ে নেন। আজকের পরে মোটামুটি ভালোই হোমওয়ার্ক পাবেন, সো হোমওয়ার্ক গুলো যদি পরবর্তী ক্লাসে কেউ করতে পারেন ভালো, আর না হইলে কি বলবো, নেক্সট না আগানোই ভালো, কিছু করতে পারবেন এই হচ্ছে বিষয়। বুঝতে পারলাম? আমরা যেভাবে অ্যাডস ম্যানেজারে যাই গুগলের, হ্যাঁ, গুগল ইজ কমিটেড টু অ্যাডভান্স রিয়েলিটি, কি হইলো এখানে, গেট স্টার্টেড, ঝামেলা কেন করো, সাইন ইন, আমাদের কি কোনো প্রবলেম? একটু ওয়েট করতে হবে, ওয়েট। বা আমরা সরাসরি এক কাজ করতে পারি, এইভাবে না পেলে সব থেকে বেস্ট হয় কি জানেন, ads.google.com এ চলে গেলে সব থেকে বেস্ট হচ্ছে এটা, এত কষ্ট করার দরকার নাই। গুগল কিওয়ার্ড প্ল্যানারে যাওয়ার জন্য এটা বেস্ট। ads.google.com এ লগ ইন করে স্টার্ট নাওতে ক্লিক করবেন। ওকে, চলে আসলাম ads.google.com, সরাসরি চলে যাবেন, ওই গুগলে সার্চ করার দরকার নাই। তো এখান থেকে আমরা কোথায় যাব জানো, আমরা কোথায় যাব, এখান থেকে ওই যে আমরা ফেসবুকে যেভাবে বিজ্ঞাপন দিয়েছি না, মনে আছে, গুগলের এই পেড মার্কেটিং পিপিসি গুলো এখান থেকে দেওয়া হয়, বাট আমরা তো আর পিপিসি শিখতেছি না, আমরা শিখতেছি হচ্ছে অর্গানিক, তাই না? এই যে টুলসে চলে যাবে, এই যে টুলস সেটিংস, এই যে টুল সেটিংসে গেলে, টুল সেটিংসে গেলে আমরা এখানে কি পাবো, একটু টুল সেটিংসে গেলে আমরা কিওয়ার্ড প্ল্যানার পাচ্ছি, এই যে দেখেন কিওয়ার্ড প্ল্যানার, কিওয়ার্ড প্ল্যানারে ক্লিক করব। সো কিওয়ার্ড প্ল্যানারে ক্লিক করার পরে আমরা আমাদের কিওয়ার্ড দিব। সো কিওয়ার্ড অনেক ভাবে দেওয়া যায়, আমরা কিন্তু দেখেছি কিওয়ার্ড নির্দিষ্ট কান্ট্রির রেজাল্ট জানা যায়, ওয়ার্ল্ড ওয়াইড রেজাল্ট জানা যায়। ডিসকভার নিউ কিওয়ার্ড, এখানে ক্লিক করব। বাংলাদেশেরটা জানবেন নাকি ওয়ার্ল্ড ওয়াইড রেজাল্ট জানবেন বলেন আমাকে, বলেন। কেটে দিলাম বাংলাদেশ, আমরা ওয়ার্ল্ড ওয়াইড রেজাল্ট চাচ্ছি, ঠিক আছে, ওয়ার্ল্ড ওয়াইড রেজাল্ট চাচ্ছি। তো
এখানে এসে আমরা কি করব, ফার্স্ট অফ অল এখানে কিওয়ার্ড দিলাম, গেট রেজাল্টে ক্লিক করলাম। গেট রেজাল্টে ক্লিক করার পর ইউ ডোন্ট হ্যাভ এনি কিওয়ার্ড আইডিয়াস, কি বলে? আমি তো এখানে একটা কিওয়ার্ড দিলাম, তারপর আমি গেট রেজাল্টে ক্লিক করলাম, না আসার কারণটা কি? তার মানে এটা নাকি তেমন সার্চ টার্চ হয় না? সার্চ তো অবশ্যই হবে, এটা খুব ভালো একটা নিশ। আচ্ছা, আপনারা আপনাদের কিওয়ার্ড প্ল্যানার একটু সার্চ করেন তো, দেখেন কি অবস্থা। আমি একটু কিওয়ার্ড রিভেলারের হেল্প নিয়ে আসি, ঠিক আছে? কিওয়ার্ড রিভেলারে দেখে আসি কি অবস্থা। এটা খুব ভালো একটা নিশ, যিনি পছন্দ করছেন তার চয়েস আছে। হ্যাঁ, এটা নিয়ে আমার মনে হয় ব্লগিং করলেও মাসে খুব ভালো একটা অ্যামাউন্ট ইনকাম করা যাবে। আচ্ছা, কিওয়ার্ড রিভেলারে অ্যাকাউন্ট করছেন কে কে? আচ্ছা, গুগলে কি তাহলে আজকে প্রবলেম? কিওয়ার্ড রিভেলার চমৎকার একটা টুলস, ফ্রিতে যতটুকুই দেয় আমার কাছে ভালো লাগে। কিওয়ার্ড রিভেলার এই টুলসটা, বুঝতে পেরেছেন? হেই, বেবি অর্গানিক ফুড এটা লিখে তো সার্চই নাই। বেবি অর্গানিক ফুড, এটা তো আমার কাছে বিশ্বাস হচ্ছে না। বিশ্বাস করার মতো? আরেকটা সার্চ করে দেখি। সমস্যা নাই। গুগলের কোনো টেকনিক্যাল প্রবলেম? না, ওভার সাজেস্ট বা গুগলের থেকে এটা বেস্ট। এই টুলস গুলো আমার কাছে আসলে খুব বেশি একটা সার্চ ভলিউম দেখা যাচ্ছে না। তো অন্য একটা নিশ নিয়ে দেখি, বুঝতে পারছেন? এটাই বেস্ট হবে। সো বেবি অর্গানিক ফুড না নিয়ে, তবে এটা নিয়ে সার্চ হয়, হয়তো বা অতটা সার্চ হয় না, এটা হইতে পারে। বুঝতে পেরেছেন? বেবি ফুড, বেবি ফুড নিয়ে যদি দেখাই, বেবি ফুড অনেক বড় নিশ হয়ে যাবে। 6 month বেবি ফুড মেনু, ওকে। এগুলো নিয়ে আবার সার্চ হয়। আগে ডিমান্ড আছে কিনা সেটা আমাদের বের করতে হবে, তাই না? আমরা সেই মেথডেই আগাচ্ছি না, বলেন আমাকে। ডিমান্ড না থাকলে সেটা নিয়ে তো দৌড়াদৌড়ি করে লাভ নাই। মানে মানুষই যদি সার্চ না করে, সেটা নিয়ে সার্চ করে কি লাভ হবে? বিষয়টাই বুঝলাম না, অবিশ্বাস্য একটা বিষয়। ফ্লাই 3টার বেশি তো সার্চ ওরা দেয় না। এটা হচ্ছে আপগ্রেড টু পেইড প্ল্যান টু রিভিল আনলিমিটেড কিওয়ার্ডস। আচ্ছা, আমি এটা নিয়ে একটু গুগল কিওয়ার্ড প্ল্যানারে যাই তো। টুলস, কিওয়ার্ড প্ল্যানার, ওকে। কিওয়ার্ড প্ল্যানার আসলাম, ডিসকভার নিউ কিওয়ার্ড, অল লোকেশন, ফ্লাই ফিশিং। ফ্লাই ফিশিং, ওকে, বুঝতে পারছি। এই হচ্ছে বিষয়। যাক, আমরা ফ্লাই ফিশিং নিয়ে একটু কাজ করি। হ্যাঁ, ফ্লাই ফিশিং।
ওকে, সো ফ্লাই ফিশিং কি এটা একটু দেখে নেন। নিশ সম্পর্কে মানে আপনাকে যদি কোনো নতুন ক্লায়েন্ট কাজ দেয় তার ওয়েবসাইট নিয়ে, আগে নিশ দেখবেন, গুগল ইমেজ সার্চ, ভিডিও সার্চ, অন্যান্য ওয়েবসাইট সার্চ করে করে নিশ সম্পর্কে আগে আইডিয়া নেবেন। আমি কি বোঝাতে পারলাম? ফ্লাই ফিশিং কি এই নিশটা কি বুঝতে পারা যাচ্ছে বলেন তো? এটাই তো উচিত, আপনি একটা নিশ নিয়ে কাজ করবেন, কিওয়ার্ড রিসার্চ করবেন, সেই নিশটা সম্পর্কে আগের থেকে কি জানতে হবে না, বুঝতে হবে না? বলেন আমাকে। সো ফ্লাই ফিশিং কি এইটা আমরা বুঝলাম, তাই না? সো ফ্লাই ফিশিং লিখে সার্চ করার পর গুগল অ্যাডওয়ার্ডস অনেক কিওয়ার্ড এখানে নিয়ে আসছে। দেখেন অনেক কিওয়ার্ড পাচ্ছি না? অনেক কিওয়ার্ড আছে না? ফ্লাই ফিশিং শপ, সিমস ফ্লাই ফিশিং, ওকে, অনেক কিওয়ার্ড পাচ্ছি। বাট আমার কাছে সব সময় কি মনে হয় জানেন? আমার কাছে সব সময় আমি পছন্দের প্রথম তালিকায় রাখি গুগল ইনস্ট্যান্ট সার্চ রেজাল্টের কিওয়ার্ড গুলো। আমি কি সবাইকে বুঝাইতে পারলাম? আপনি এত টুলস ব্যবহার করে কখনো কাজ করতে পারবেন না। তবে হ্যাঁ, কোনো ক্লায়েন্ট যদি আপনাকে কখনো বলে তার ওয়েবসাইটের জন্য 200 কিওয়ার্ড, 100 কিওয়ার্ড লাগবে, সেই ক্ষেত্রে আপনি গুগল কিওয়ার্ড শিটার, গুগল অ্যাডওয়ার্ডস এগুলা ব্যবহার করে তাকে একটা কিওয়ার্ড লিস্ট দিয়ে দিবেন। আমি কি বিষয়টা বোঝাতে পারলাম? বাট নিজের কাজ হলে, কোনো সিরিয়াস ক্লায়েন্টের কাজ হলে, সেই ক্ষেত্রে অ্যাকচুয়ালি এইটাই বেস্ট। বাট আপনি কিন্তু আবার এগুলাকে ইগনোর করবেন না, এগুলাকে দেখে দেখে কিন্তু আপনি কিওয়ার্ড আইডিয়া নিতে পারবেন বিভিন্ন টুলস গুলা ব্যবহার করে করে। আমি কি বোঝাতে পারলাম আপনাদের? বিষয়টা আমার থেকে বুঝতে পারলেন? বাট এগুলাকে ইগনোর করা যাবে না, এগুলা থেকে আমরা কিন্তু আবার বিভিন্ন কিওয়ার্ডের নতুন নতুন আইডিয়া নিতে পারবো। বিষয়টা বুঝতে পারলাম? সো সবগুলোরই ভ্যালু আছে, এই হচ্ছে বিষয়। ওকে, ডিফায়ার্ড রিভার ফ্লাই ফিশিং এটা কি? এই কিওয়ার্ড দেখি তো। কোনো কিছু যদি না বুঝেন সেটা গুগলে সার্চ করে আগে দেখবেন যে আসলে বিষয়টা কি। ওকে, আমি আগে রুট কিওয়ার্ডটাকে নিয়ে নেই। হ্যাঁ, ওইটা মাছের নামই হবে। ওকে, ফ্লাই ফিশিং এই কিওয়ার্ডটা আমি একদম প্রথমে নেই, যেহেতু এটা রুট কিওয়ার্ড। ফ্লাই ফিশিং এর সার্চ রেজাল্ট বা সার্চ ভ্যালু আছে কত? এটা ক্লোজ করি, যে কি পরিমাণ সার্চ হয়। সার্চ ভলিউম জানার জন্য ফ্রিতেই এটাই বেস্ট, গুগল অ্যাডওয়ার্ড কিওয়ার্ড প্ল্যানারটাই বেস্ট। আমি কি আপনাদের বোঝাতে পারলাম সবাইকে? এটাই বেস্ট, এটার উপরে আসলে ফ্রিতে আর কোনো টুল হয় না। আর এটা আপনার রেঞ্জের উপরেও রেজাল্ট দিলে, বাট এটার রেজাল্ট গুলো এক্সাক্ট হয়। বাট প্রবলেম হচ্ছে যে রেঞ্জ অনুযায়ী রেজাল্টটা দিচ্ছে। আমি একদম নতুন করে সার্চ করি কিওয়ার্ড প্ল্যানার, ডিসকাভার নিউ কিওয়ার্ড, আমি লিখে দিলাম ফ্লাই ফিশিং। ওকে, এখানে আপনি এক কাজ করতে পারেন, একসাথে একটা কিওয়ার্ড না দিয়ে আপনি অনেকগুলো কিওয়ার্ড একসাথে দিয়ে দিতে পারেন। ফ্লাই ফিশিং দিলাম, তারপরে এখানে আমি ফ্লাই ফিশিং ইকুইপমেন্ট আছে, ফ্লাই ফিশিং ইকুইপমেন্টটা নেই, ইনস্ট্যান্ট সার্চ রেজাল্টে কিছু কিওয়ার্ড নিয়ে কাজ করি। ফ্লাই ফিশিং ইকুইপমেন্ট দিয়ে দিলাম। ওকে, ইন্টার বাটন প্রেস করলাম। আমি আরো কিছু কিওয়ার্ড এখান থেকে নিয়ে আসি, ডিসকাউন্ট ফ্লাই ফিশিং গিয়ার বা ফ্লাই ফিশিং লাইন ফ্লাই, ইউজ ফ্লাই ফিশিং গিয়ার। ওকে, ইউজ ফ্লাই ফিশিং রুটস এন্ড রিলস ফর সেল,
ওকে, এখান থেকে একটা কিওয়ার্ড নিলাম, এখানে দিলাম, বা আরো সাজেশনে কিছু কিওয়ার্ড আসে কিনা, ইউজ ফ্লাই ফিশিং রিড এন্ড রোল, ইউজ ফ্লাই ফিশিং রিড এন্ড রোল। ওকে, এখান থেকে আমি আপাতত তিনটা নিয়েই সার্চ করি গেট রেজাল্ট। গেট রেজাল্টে সার্চ করার পরে তো দেখেন এই যে এখানে দিয়ে দিচ্ছে না আমাকে, আমি যে তিনটা প্রথমে দিয়েছি সেটার রেজাল্ট আমাকে দিচ্ছে না। ক্লাস করতে থাকেন, ক্লাস করলে হচ্ছে এসইও র‍্যাঙ্কিং এর বিষয়গুলো বুঝবেন। ওকে, ফ্লাই ফিশিং নিয়ে সার্চ হয় 100K থেকে 1 মিলিয়ন, তো এটা এখানে দেন। ওকে, তারপর দেখতে পাচ্ছি ফ্লাই ফিশিং ইকুইপমেন্ট নিয়ে সার্চ হয় 1K থেকে আর 10K এর মধ্যে। ওকে, এটা এখানে দিলাম, প্লাস এটার কিওয়ার্ডটাকে আমি এখানে নিয়ে আসলাম। এরপর দেখতে পাচ্ছি ইউজ ফ্লাই ফিশিং রিড এন্ড রোল ফর সেল, এটা 100 থেকে 100K। ওকে, এটা আমরা এখানে নিয়ে আসলাম, কন্ট্রোল ভি, এই কি হলো, আচ্ছা কাজগুলো কিভাবে করতেছি বুঝতে পারছেন? আপনি প্রথমে আগে কিওয়ার্ড এবং কিওয়ার্ডের সার্চ ভলিউমটা নোট করে ফেলবেন। ওকে, কিওয়ার্ড এবং কিওয়ার্ডের সার্চ ভলিউম, চাইলে নিচের থেকে কিছু কিওয়ার্ড আপনি নিতে পারেন, অথবা নিচের থেকে যদি কিওয়ার্ড নিতে মন না চায় সমস্যা নাই, মন না চাইলে আপনি এখান থেকে কিওয়ার্ড নিতে পারবেন। ফ্লাই ফিশিং লিখে সার্চ করেন, ফ্লাই ফিশিং রুটস ফর বিগিনার, ফ্লাই ফিশিং রিড এন্ড রোল কম্বো, এখানে লিখে সার্চ করলে দেখেন নতুন নতুন কিওয়ার্ড আমরা এখানে পাচ্ছি না। কিওয়ার্ড চেঞ্জ করলে কি নতুন কিওয়ার্ড পাওয়া যাচ্ছে না? নতুন কিওয়ার্ড পাওয়া যাচ্ছে। ওকে, এখানে আনলিমিটেড দিতে পারবেন, সমস্যা নাই, এখানে আনলিমিটেড দেওয়া যাবে। বোঝাতে পারলাম সবাইকে? ফ্লাই ফিশিং রোড এন্ড রিল কম্বো, এটা 100 থেকে 100 1K, 100 থেকে মোটামুটি 1K এটা সার্চ হয়। ওকে, এটা লিখে সার্চ হয় 10 থেকে 100। সো মোটামুটি আরো দুইটা ক্লাস করলে আপনার এসইও সম্পর্কে টোটাল ক্লিয়ার হয়ে যাবে। ওকে, এখন আমি এই পাঁচটা নিয়েই কাজ করে দেখে, বাকি আপনারা পারবেন। তো মোটামুটি ডিমান্ড আছে, দেখা যাচ্ছে না বলেন? ডিমান্ড আছে না? বাট ডিমান্ড থাকলেই তো হবে না, তাই না? এইগুলার মাধ্যমে কম্পিটিটর অ্যানালাইসিস গুলা করতে হবে যে আসলে এই কিওয়ার্ড গুলো আমার জন্য কিনা। সো প্রথমটা নিয়ে একটু রিসার্চ করি, ফ্লাই ফিশিং। ফ্লাই ফিশিং নিয়ে এই কিওয়ার্ডকে অল ইন টাইটেলের রেজাল্টটা কেমন? ঠিক আছে, আমরা এখানে আসলাম। অল ইন টাইটেল সম্পর্কে গত ক্লাসে আপনাদের আইডিয়া দিয়েছিলাম না, মনে আছে? বলেন আমাকে। অল ইন টাইটেলের মাধ্যমে বোঝা যায় যে এই কিওয়ার্ড কতগুলো ওয়েবসাইটে টাইটেলে ব্যবহার করা হয়েছে, তাই না? বলেন আমাকে। সো এই যে দেখেন, প্রত্যেকটা ওয়েবসাইটের টাইটেলে ফ্লাই ফিশিং আছে, ফ্লাই ফিশিং আছে। ওকে, সো এটার অল ইন টাইটেল রেজাল্ট আসলো কত? কপি করেন, কপি করে নিয়ে নোট করে রাখেন।
অল ইন ইউআরএল, যে এই কিওয়ার্ড কতগুলোর ওয়েবসাইটের কিওয়ার্ডে আছে, ইউআরএল এ আছে। ইউআরএল সম্পর্কে আপনাদের আইডিয়া দিয়েছিলাম না গত ক্লাসে? তবে একটা বিষয় কি, যে অল ইন টাইটেল বা অল ইন ইউআরএল এইভাবে যদি সার্চ করতে চান, তো গুগল হচ্ছে আপনার কাছে বারবার বারবার আপনাকে ব্লক করবে। তো সেই ক্ষেত্রে একটু রেস্ট নিয়ে নিয়ে 1 মিনিট 30 সেকেন্ড রেস্ট নিয়ে নিয়ে তারপরে সার্চ করবেন। আমি কি বোঝাতে পারলাম? গুগল এইভাবে সার্চ করাটাকে লাইক করে না। সবাই কি বিষয়টা ক্লিয়ার? আপনার হয় ক্যাপচা ভেরিফিকেশন চাইবে, হয়তো আপনার কখনো আধা ঘন্টার জন্য 10 মিনিটের জন্য সার্চ থেকে ব্লক করে দিবে। সবাইকে বুঝাইতে পারলাম বিষয়টা? বলেন আমাকে। এক মিনিট পরপর করাই ভালো। এখন হচ্ছে এই কিওয়ার্ড লিখে সার্চ করার পরে যে সকল ওয়েবসাইট গুলো র্যাঙ্কে আসলো, যে সকল পেজ গুলো র্যাঙ্কে আসলো, তাদের ডোমেন অথরিটি, পেজ অথরিটি দেখার দরকার আছে না? আমরা কিন্তু অলরেডি জানি যে প্রত্যেকটা ওয়েবসাইটের ডি এবং পিএ থাকে। তো যাদের ডিএপিএ বেশি হয় তারা একটু শক্তিশালী ওয়েবসাইট হয় বা তারা একটু হাই কম্পিটিটিভ ওয়েবসাইট হয়। যাদের ডিএপিএ কম হয় তাদের ওয়েবসাইট গুলো একটু লো কম্পিটিটিভ হয়। এই বিষয়গুলো গত ক্লাসে কিন্তু আলোচনা করেছিলাম, তাই না? তো এই কিওয়ার্ডের জন্য যারা র্যাঙ্কে আসছে তাদের ডিএ এবং পিএ কত, আমি এইটা এখন বের করব। ওকে, সো এটা আপনার এই নরমাল সার্চ করবেন, ঠিক আছে? নরমাল সার্চ, বুঝাতে পারলাম? ডিএ এবং পিএ এটা জানি আমাদের কোন টুলস প্রদান করে? মোজবার। এই যে মোজবারটাকে অন করে নিতে হবে। ওকে, অন করে নিলাম। অন করে নেওয়ার পর এবার দেখেন, গণেন ডিএ 30-এর উপরে কয়টা। এখন বলতে পারেন যে ভাই ডিএপিএ তো সবারই আছে, এক থেকে যদি যাই 2 নম্বর পেজ 3 নম্বর পেজ সবার ডিএপিএ আছে না? এখন আপনি কম্পিটিটর অ্যানালাইসিস করবেন। ক্লাসে যখন আমরা পড়াশোনা করতাম, আপনি 1 থেকে 30 পর্যন্ত যারা, তাদেরকে কম্পিটিটর কাউন্ট করতেন, যে না আপনি 1 2 3 হতে চাচ্ছেন, আপনি কাদেরকে গণায় ধরতেন? 1 থেকে 30 পর্যন্ত যারা আছে, নাকি 1 থেকে 20 পর্যন্ত যারা আছে, নাকি 1 থেকে 10 পর্যন্ত? মোটামুটি 10 কিন্তু স্ট্যান্ডার্ড। সো গুগলের প্রথম পেজে যারা আছে তাদেরকে আপনি কম্পিটিটর হিসাবে কাউন্ট করেন। 1 থেকে 10 এদের উপরে অ্যানালাইসিস করলেই এনাফ। আমি কি সবাইকে বুঝাইতে পারলাম? বলেন। বিষয়টা কি বুঝতে পারলাম? সো এই যে 2 নাম্বার 3 নাম্বার পেজে যাওয়ার দরকার নাই। আমি গণি, প্রথম যে ওয়েবসাইট আসছে উইকিপিডিয়া, ওকে, এর ডোমেন অথরিটি হচ্ছে 98। তার মানে আমরা 30-এর নিচে কি পেয়েছি? ডোমেন অথরিটি পাই নাই। নাই, নাই এবং নাই, 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 নাই এবং নাই। তার মানে কি ডোমেন অথরিটি 30-এর নিচে আমরা কোনো ওয়েবসাইট খুঁজে পেলাম না, এখানে আমরা 0 দেব। ঠিক আছে, বুঝতে পারলাম? তাই প্রত্যেকটা প্যারামিটার দিয়ে তারপর লাস্টে জাজ করব এই কিওয়ার্ড আমার জন্য কিনা। এবার আমরা দেখি পেজ অথরিটি 30-এর নিচে কোনো ওয়েবসাইট আছে কিনা। ওকে, কাউন্ট করেন। নাই, নাই, ওকে, এটা 32, 30-এর উপরে নাই, নাই এবং নাই। তার মানে কি যারা আসছে র্যাঙ্কে সবাই কি মোটামুটি মিড অথবা হাই লেভেলের কম্পিটিটর না? বলেন আমাকে।
বলেন ব্যাকলিংস কতগুলো আছে? ব্যাকলিংস মোটামুটি এটাও চিন্তা করেন, আসলে ব্যাকলিংসটা অনেক কিছু ডিপেন্ড করে। তো আমি ব্যাকলিংস এর ঘরটা আপাতত ফাঁকা রাখলাম, ব্যাকলিংস নিয়ে আমি পরবর্তী ক্লাসে কথা বলবো। আচ্ছা, প্রশ্ন উত্তর নিয়েও লাভ নাই, মানে আমি এমন একটা পর্যায়ে এখন আছি, না পারবো প্রশ্ন উত্তর নিতে, না পারবো ক্লাস শেষ করতে। বোঝাতে পারলাম বিষয়টা? বুঝতে পারছেন? তো ক্লাস করেন, ব্যাকলিংটা আপাতত ফাঁকা রাখলাম। তো একটা কিওয়ার্ড মোটামুটি দেখলাম, আর লো কম্পিটিটিভ সাইট আছে কিনা আমি কিওয়ার্ড লিখে সার্চ করছি। লিখে সার্চ করার পর ইউটিউব দেখা যাচ্ছে একবার, ঠিক আছে, আমি একবার নিলাম, কাউন্ট করলাম। বা লো কম্পিটিটিভ সাইট নাই অ্যাকচুয়ালি, হ্যাঁ, লো কম্পিটিটিভ কোনো সাইট নাই। যদি ইউটিউব আছে, বাট এটা নিয়ে কাহিনী আছে, বলবো পরে, সমস্যা নেই। ওকে, আমি প্রথম কিওয়ার্ড নিয়ে খুব বেশি একটা কিছু পেলাম না। দ্বিতীয় কিওয়ার্ডের আমি অল ইন টাইটেলটা আগে দেখবো, ঠিক আছে। দ্বিতীয় যে কিওয়ার্ড আছে এটার অল ইন টাইটেলটা আমি আগে দেখবো। অল ইন টাইটেল, অল ইন টাইটেল কতগুলা বলেন? এত কম হইলো কিভাবে? তার মানে কি বোঝা যাচ্ছে, কি এটার একটু কম্পিটিশন কম, এমনটাই তো বোঝা যাচ্ছে, তাই না? বলেন আমাকে। তার মানে আপনার বেসিক কনসেপ্ট মনে হয় আমার ধরতে পারছেন। আমরা কি ধরতে পারলাম বেসিক কনসেপ্টটা? টাইটেল এত কম, ইউআরএল এত বেশি, এটা নিয়ে তো আমার একটা সন্দেহ হচ্ছে। অল ইন টাইটেল, ওকে, আর ঠিক আছে, অল ইন ইউআরএল বিশ্বাস করার মতো না। যাই হোক, যেটা আসছে এখন রেজাল্ট দিতে হবে, কিছু করার নাই। দেই, এভাবেই কিওয়ার্ড রিসার্চ করতে হয়। এবার আমরা ডি এবং পি এ দেখি, ঠিক আছে। ওকে, ডোমেন অথরিটি এবং পেজ অথরিটি দেখতে হবে। ওকে, 65, 70, 40, একটা পাওয়া গেছে 30-এর নিচে, তাই না? পাওয়া গেছে 26 ডোমেন অথরিটি, আর ডোমেন অথরিটি কম 49, 27, দুইটা। 33, এটাকে 30-এর নিচেই ধরি। তাহলে আমরা ডোমেন অথরিটি 30-এর নিচে এমন সাইট পেলাম কয়টা? 3টা। এখন আমি আপনাদের একটা বেসিক কনসেপ্ট দেই, যে ডোমেন অথরিটি 30-এর নিচে এমন 3টা সাইট পেলাম, অ্যাটলিস্ট আমি যদি একটু ভালো করে কাজ করি, এই 3টা জায়গা আমার জন্য হতেও পারে। আমি কি বিষয়টা বোঝাতে পারলাম? যদিও হবে না, আর অনেক কিছুর উপরে ডিপেন্ড করে, আমি জাস্ট বিষয়টা বুঝাচ্ছি যে না, আমি যদি এই কিওয়ার্ডটা নিয়ে কাজ করি, তাহলে তো আমার জন্য একটা প্যারামিটারের দিক দিয়ে জায়গা আছে। আপনারা পরিপূর্ণ 2টা প্রজেক্ট না দেখলে কিওয়ার্ডের উপরে কিওয়ার্ড রিসার্চ বুঝবেন না, এটা হচ্ছে সব থেকে বড় কথা। পেজ অথরিটি 30-এর নিচে 52, 50, 36, 41, 35 আছে কোন সাইট 30-এর নিচে? আছে? নাই। পেজ অথরিটি 30-এর নিচে কোনো সাইট পেলাম না। আর এখানে যদি দেখি ওয়েবসাইট কয়টা, ওয়েবসাইট 1টা, 2টা, 3টা, 4টা, 5টা, 6টা, 7টা, 8টা। তো মোটামুটি 8 থেকে 10টা জায়গায় কোনো লো কম্পিটিটিভ সাইট, ফেসবুক টেসবুক আমরা কিন্তু খুঁজে পাই নাই।
তো এখানে আমরা জিরোই লিখি, হ্যাঁ এটা জিরো লেখাটাই বেস্ট। ওকে, এখন আমরা পরবর্তী কিওয়ার্ড গুলো দেখি। ইউজড ফ্লাই ফিশিং রিড এন্ড রোলস। ওকে, এটার অল ইন টাইটেলটা আমি দেখি, আসলাম, অল ইন টাইটেল লিখে সার্চ করলাম। ওকে, অল ইন টাইটেল। সো এটার রেজাল্ট আসতে এত, এটা তো এত আসার কথা না। আচ্ছা ওয়েট করবেন, আমি 5 মিনিটের মধ্যে হচ্ছে শেষ করব, সমস্যা নেই, 5 মিনিট ওয়েট করুন। যাই হোক, এটা সেইটে দিলাম। ওকে, অল ইন ইউআরএলটা আমরা দেখব যে কতগুলো ইউআরএল এ ব্যবহার হয়েছে। আমরা ফ্রি ভাবেও দেখব, আমরা পেইড টুল দিয়েও দেখব, সমস্যা নাই। দেখেন এই কিওয়ার্ড গুলো অনেক টাইটেলে ব্যবহার করা হয়েছে। এখন দেখব যে ডোমেইন অথরিটি 30 এর নিচে কোনো সাইট আছে কিনা, এটাকে কেটে দিয়ে তারপরে ইউজ ফ্লাই ফিশিং রোড এন্ড রোল। ওকে, প্রথম যে সাইট একটা জায়গা পেলাম 1, এরপরে এটাও ধরা যায় 33, 2, 3, 4, 5, 6, 7, 8। তার মানে কি আমি 8টা ওয়েবসাইট পেলাম যারা র্যাঙ্কে আসছে, যাদের ডোমেন অথরিটি 30-এর নিচে। আমি কি বোঝাতে পারলাম আপনাদের বিষয়টা? বলেন। তার মানে কি তুলনামূলক প্রথম দুইটার থেকে চিন্তা করলে আমরা যতটুকুই বুঝতে পারছি, এতটুকু বোঝার ক্ষেত্রে আমার কাছে মনে হচ্ছে না যে 8জন উইক পাবলিক পাইছি বা 8টা লো কম্পিটিটিভ ওয়েবসাইট পাইছি, মানে বোঝানোর জন্য আর কি বোঝাচ্ছি। বলেন। ওকে, আপনি পেজ অথরিটিটা দেখে নিতে পারেন। 35 তো 57, 39, 1, 2, 3, 4, 5, 6, 6টা। তার মানে কি আমি যদি ভালো করে কাজ করি হয়তোবা এই যে 6জন আছে লো কম্পিটিটর সাইট, তাদেরকে হয়তোবা আমি নিচে ফেলিয়ে র্যাঙ্ক করতে পারবো, মানে এমনটা চিন্তা করেন আর কি। যদিও এখন ফাইনাল না, এ হচ্ছে বিষয়। আমরা কি বিষয়টা ক্লিয়ার? বলেন। ব্যাকলিঙ্ক নিয়ে আমি বলেছি কথা বলবো না, পরে কথা বলবো ব্যাকলিঙ্ক নিয়ে। ওকে, ব্যাকলিঙ্ক নিয়ে পরে। লো কম্পিটিটর কোনো সাইট আছে কিনা, ফেসবুক, ইউটিউব আছে, নিউজ সাইট আছে না? আমার চোখের দৃষ্টিতে আমি যতটুকু বুঝতে পারছি বা দেখছি যে নাই। সো আমি কোনো লো কম্পিটিটর সাইট পাইলাম না। লাস্ট যে কিওয়ার্ডটা আছে এটা দিয়ে একটু দেখি, বেস্ট ফ্লাই ফিশিং রোড এন্ড রিল কম্বো ফর বিগিনার্স। ওকে, চলেন লাস্ট কিওয়ার্ড দেখবো। কিওয়ার্ড দেখে আজকে এখানে এই পর্যন্ত ক্লাসগুলো রাখবো। ওকে, সার্চ করলাম, সার্চ করার পরে এটা এতগুলো রেজাল্ট আসে জেনারেলি, নো প্রবলেম। আমি 3, 3, 6 অল ইন টাইটেল রেজাল্ট চাচ্ছি, অল ইন টাইটেল, অল ইন টাইটেল। ওকে, অল ইন টাইটেলে 8টা, 8টা আসে। দেখেন এই যে এইখানে এই যে কিওয়ার্ড, এই কিওয়ার্ডটা প্রত্যেকটা ওয়েবসাইটের টাইটেল আছে। দেখেন বেস্ট ফ্লাই ফিশিং রোড কম্বো, সো এটাই বোঝাচ্ছে 8। সো 8 লিখলাম, অল ইন টাইটেলের রেজাল্ট
আর অল ইন ইউআরএল, যে কতগুলো ওয়েবসাইট ইউআরএল ব্যবহার করা হয়েছে। অল ইন ইউআরএল 8। ওকে, এখন ডোমেন অথরিটি 30 এর নিচে, পেজ অথরিটি 30 এর নিচে এমন কোন সাইট আছে কিনা। সো দেখি, এটা নরমাল মোডে সার্চ করে দেখতে হবে, ডোমেন অথরিটি, পেজ অথরিটি। এই কিওয়ার্ড দিয়ে সার্চ করার পর যে সকল ওয়েবসাইট গুলো র্যাঙ্কে আসলো, ডোমেন অথরিটি 30 এর নিচে পেলাম 1টা, 2টা, 3টা, 4টা, 5টা, 6টা, 7টা, 8টা, 9টা। কয়টা সাইট পাইলাম বলেন আমাকে। তার মানে কি, আমি যদি একটা কথা চিন্তা করি যে না, এই 9 জন আছে যারা ওয়েবসাইট লো কম্পিটিটিভ সাইট। বুঝাতে পারলাম? পেজ অথরিটি যদি দেখি, 1, 2, 3, 4, 5, 6, 7, 8। ওকে, এখন আমরা দেখি কোনো সোশ্যাল সাইট, কোনো লো কম্পিটিটিভ সাইট, সাব ডোমেন আছে কিনা। এটা মূল ডোমেন, এটাও মূল ডোমেন, এটাও মূল ডোমেন। কোনো সোশ্যাল সাইট, সাব ডোমেন, নিউজ সাইট কিন্তু নাই। আছে? দেখেন তো আছে কিনা। যদিও ঢুকে ঢুকে দেখা উচিত, বাট আমি যতটুকু দেখেই বুঝতে পারতেছি যে না, নাই। এখন আমাদের এটা হচ্ছে বেসিক লেভেলের কিওয়ার্ড রিসার্চ। 3টা প্রজেক্ট দেখবো, তার মধ্যে একটা প্রজেক্ট দেখলাম। এখন আমাকে বলেন তো, মানে এতটুকু বলার পরে এখানে একটু নামবে, এটা নিচে হবে 8, 8, 9। আমি একটু ভুল করছি, যাই হোক ভুলটা একটু বুঝে নিবেন। হ্যাঁ, 8, 0, এটার রেজাল্টটা ঠিক আছে, এটার রেজাল্ট এটার জন্য একটু বুঝে নিবেন। হ্যাঁ, এখন বলেন তো, যাই হইছে, যাই করছি, এটার মধ্যে মানে এই 5টা বা 4টা কিওয়ার্ডের মধ্যে কোন কিওয়ার্ডটা আমাদের জন্য ভালো হবে, লো কম্পিটিশন হবে বলেন। এই তো লিটন কার, বুঝতে পেরেছেন? হ্যাঁ, অনেকেই বুঝতে পেরেছেন, খুবই ভালো লেগেছে। লাস্টেরটা আমাদের জন্য ভালো হবে। কিন্তু আপনারা বুঝতে পারছেন কিওয়ার্ড রিসার্চ তো খুব তাড়াতাড়ি ধরতে পারছেন। এই বিষয়টা আমার কাছে ভালো লেগেছে, হচ্ছে বিষয়। এখন বলেন ক্লিয়ার? আমি কিন্তু ক্লিয়ার করি নাই, আরো একটা বা দুইটা প্রজেক্ট দেখাবো কিওয়ার্ড রিসার্চের উপরে। বলেন, এখন বলেন আরো একটা প্রজেক্ট দেখাবো নাকি আরো দুইটা? আরো একটা বা দুইটা প্রজেক্ট দেখাবো কিওয়ার্ড রিসার্চের উপরে। তারপরে কিওয়ার্ড গুলো দিয়ে কি করতে হয়, শরবত বানিয়ে খেতে হয় নাকি আপনার মুড়ি করতে হয়, এই বিষয়গুলো আমরা হচ্ছে আরো দুইটা ক্লাসের পরে দেখবো। বুঝতে পারলাম বিষয়টা? ক্লিয়ার যে একটা কিওয়ার্ড দিয়ে কি আমরা ওয়েবসাইটে কি করব, কোথায় কাজে লাগাবো। ঠিক আছে, এই হচ্ছে বিষয়। সময় অনেক চলে গেল ভাই, আমার ইচ্ছা থাকা সত্ত্বেও প্রশ্ন উত্তর নেওয়া সম্ভব হইল না। আমি ইনশাল্লাহ শুক্রবারের ক্লাসে প্রশ্ন উত্তর পর্ব নেব। ঠিক আছে, মানে আসলে ক্লাস আর 10টায় ক্লাস দেওয়া যায় কিনা সেটা আমি দেখব। আর যারা আগের ক্লাস দেখেন না, এসইওর ক্লাস চলে 4টা, টোটাল 4টা ক্লাস দেখবেন। 4টা ক্লাস দেখে না বুঝলে তারপরে আমাকে বলবেন। অনেকেই আছে যে মাঝখান থেকে প্রশ্ন করছেন, মাঝখান থেকে ভাই প্রশ্ন করলে অ্যান্সার দিতে পারবো না, মানে অনেক আলোচনা করছি, প্রায় 10 ঘন্টার আলোচনা শেষ। ঠিক আছে, কারো কোনো প্রবলেম হলে আমাকে দিনে কল করবেন। কোনো টুলস ইনস্টল হয় না, মোজবার কাজ করে না, গুগল অ্যাডস কাজ করে না, হ্যাঁ, কিওয়ার্ড প্ল্যানার কাজ করে না, দিনের বেলা ফোন করবেন, আমি সলভ করে দিব ইনশাল্লাহ। ঠিক আছে, ভালো থাকেন, সুস্থ থাকেন,
ও ভালো কথা ভালো কথা ভালো কথা ভালো কথা মনে করছেন। হোমওয়ার্ক আমি সবার উদ্দেশ্যে বলি, এই বিষয়টি একটু মাথায় রাখবেন। হোমওয়ার্ক করে রাখবেন, কিভাবে জমা দিবেন সেটা আমি বলবো। হোমওয়ার্কটা নিয়ে যান, মানে যতটুকুই ডোমেন নলেজ হয়েছে, বেসিক নলেজ হয়েছে, আপনারা যেটা করবেন একটা নিশ পছন্দ করবেন নিজের থেকে। নিশ পছন্দ করে আপনারা 10টা কিওয়ার্ড, আমি যেভাবে দেখাইছি 10টা কিওয়ার্ড রিসার্চ করবেন এবং সেখান থেকে 3 বেস্ট কিওয়ার্ড মার্ক করবেন। ঠিক আছে, সবাইকে বোঝাইতে পারলাম হোমওয়ার্ক কি? একটা নিশ পছন্দ করবেন, 10টা কিওয়ার্ড রিসার্চ করবেন, কম্পিটিটিভ অ্যানালাইসিস করবেন, সেখান থেকে 3টা কিওয়ার্ড আপনি নিজের থেকে মার্কিং করবেন, এটা বেস্ট। ভাই আমাকে বলুন ভাই এই 3টা বেস্ট কেন, বেস্ট কেন, বেস্ট না কেন, ভালো কেন, ভালো না, পরবর্তী ক্লাসগুলোতে আমি হোমওয়ার্ক দেখে বলবো। সো হোমওয়ার্কটা আমি আবারও বলি, অবশ্যই আপনারা করবেন। আর আমি এক কাজ করি, আমি আপনাদেরকে 3 থেকে 4টা নিশ বলে দিব, এই 3 থেকে 4টা নিশের উপরে কিওয়ার্ড রিসার্চ করবেন, আমি গ্রুপে আপডেট দিয়ে দেব। ঠিক আছে, আমি 3 থেকে 4টা নিশ দিয়ে দেবো। আর ভাই হোমওয়ার্ক গুলো যারা না করবেন তারা অ্যাটলিস্ট এসইও নিয়ে কাজ করতে পারবেন না। আমি বলি এসইও নিয়ে তারা কাজ করতে পারবেন না যারা হোমওয়ার্ক গুলো না করবেন। ফেসবুক মার্কেটিং হয়তো তেমন হোমওয়ার্ক দেই নাই, বাট এসইও তে হোমওয়ার্ক গুলো আমি দেখবো। সো ভালো থাকেন, সুস্থ থাকেন, দেখা হচ্ছে শুক্রবারের ক্লাসে।